আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকে কথা অনুষ্ঠানে। আজকের বৈঠকের কথায় আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর চৌধুরী একইভাবে মোটামুটি দেশে পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছিলেন যখন উনি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। ওই সময় তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা নাকি ওই সময়ে বিভিন্ন মিডিয়াতে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আজকে আপনার সঙ্গে আমাদের এই আলোচনাটা এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময়টাকে আমরা নির্দ্বিধায় দেশের জন্য একটা ক্রান্তি লগ্ন হিসেবে অভিহিত করতে পারি। আপনি নিজেও এর আগে যে অনুষ্ঠানটা আমাদের সঙ্গে করেছিলেন সেখানে এই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে আলোচনা হয়েছিল এবং সে আলোচনায় আপনি আপনার খোলামেলা বক্তব্য দিয়েছিলেন। সেই কোটা সংস্কার আন্দোলন এখন নতুন একটা ধাপে উপনীত হয়েছে এবং আমার কেন যেন মনে হচ্ছে, আপনাকে আমি যতটুকু চিনি, আমার কেন যেন মনে হচ্ছে এই সময়টায় আপনি দেশ থেকে এত দূরে থেকে খুব একটা স্বস্তি বা স্বাচ্ছন্দ্য অনুভব করছেন। তো আপনি, আপনার অনুভূতিটা কি যে শুনতে চাই। আপনি আপনি কিভাবে দেখছেন এই ওই অবস্থানটাকে এবং এই ঘটনা প্রবাহের মধ্যে দূরে থেকে আপনি কি ফিল? এটা আমি প্রথমত যে আমি দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যত দ্রুত সম্ভব। দেশে আহ, আহ, যাওয়া যায় সেটাই আমি ব্যবস্থা করতেছি। এখানে যে অনুভূতিটা কিন্তু আহ সবার মতো আমারও একটা অনুভূতি। আমরা মর্মাহত, দুঃখিত, ক্ষুব্ধ যে বাংলাদেশে আহ, আমাদেরই সরকার যতই আপনার বলেন যে অনিয়ম করে আসুক, তাও তো সে বাঙালি এরা বাংলাদেশের জনগণের উপরে ঢাকার নগরীতে কিংবা সকল বড় বড় নগরীতে যে অত্যাচার, যে গণহত্যা তারা চালিয়েছে, এটা নজিরবিহীন। এটা একেবারে নজিরবিহীন যে এইখানের আহ, জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়েছে। আরো নজিরবিহীন যে এখন এখন তো প্রমাণিত হচ্ছে, অভিযোগ আসছে যে ভারত থেকে কমান্ডো এনে, স্নাইপার এনে এইখানের যে বাংলাদেশের তরুণ তরুণীদেরকে হত্যা করা হয়েছে। এর সকল দায় দায়িত্ব এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে এটার জবাবদিহি করতে হবে। এখানে একটা নতুন একটা জেনারেশন, নতুন একটা না, এক প্রজন্ম। মিনিট, আপনি একটু থামাচ্ছি। আপনি যে ভারত থেকে স্নাইপার আনার কথাটা বললেন, এই খবরটা আপনার সোর্সটা কি? আপনি এটা কিভাবে এই ব্যাপারে নিশ্চিত হলেন? এটা নিশ্চিত হওয়ার অনেক জিনিসই আছে, যে বিভিন্ন রকমের ভিডিও দেখে, বিভিন্ন রকমের সোর্স থেকে শুনে একটা কনক্লুশনে আসা। এখানে যে অনেক তথ্য আছে ধামাচাপা দেওয়া হয়েছে। কারণ এই সরকার ইন্টারনেট 7 দিন পর্যন্ত কোনো ইন্টারনেটের রাখে নাই, এবং সেখানে কারফিউ দেওয়া হয়েছে। এবং এটা দেওয়া হয়েছে এই কারণে দেওয়া হয়েছে যে এই যত গণহত্যা যাতে তারা ব্যাপকভাবে করতে পারে, এবং এই গণহত্যার যে আলামত, লাশ গুম করতে পারে। এবং লাশ গুম করার জন্য তারা অনেক টিম তৈরি করেছিল। এবং এখানে যে আচ্ছা, ভারতীয়রা। আপনার কি মনে হয় একটা স্বাধীন দেশে ওই দেশের সরকার তার জনগণের উপর কেন গুলি করলো? গুলি যে করলো এটা তো আর মানে এখন আর মিথ্যা বলার কোনো সুযোগ নেই। এই লাশগুলো তো আমাদের চোখের সামনে। তো এই যে লোকগুলিকে মারা হলো এবং সেটাকে নির্বিচারে মারা হয়েছে, নির্বিচারে মারা না হলে তো শিশু কিশোররা মারা যেত না, তাই না? এরকম নির্বিচারে গুলি চালানোর যে মানসিকতাটা, এর পিছনে কি চিন্তাটা অথবা কি উদ্দেশ্যটা কাজ করেছে বলে আপনার মনে হয়? প্রথমত, এখানে যে সরকার এবং সরকার প্রধান শেখ হাসিনা, উনি এই গণহত্যা করে করে একটা তার অভিজ্ঞতা হয়ে গেছে, দেখছে যে এটা করে পার পাওয়া যায়। আপনি যদি দেখেন যে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা কিন্তু তার সঠিক কোনো তথ্যাদি পাইনি। এটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। তারপর শাপলা চত্বরে গণহত্যা করা হয়েছে। তারপরে আরো কয়েকবার করেছে উনি। এইখানে আপনি ধরুন যে প্রায় 3-4 হাজার লোকরে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, গুম করে ফেলা হয়েছে, কিন্তু ওনার কিছুই হয় নাই। সেই পরিপ্রেক্ষিতে উনি মনে করেছেন যে এবার যদি আমি গোলাগুলি করি, মানুষজন মারি, মানুষজন হয়তো ভয় পেয়ে যাবে। একটা ভয়ের সংস্কৃতি উনি
ঢুকানোর চেষ্টা করেছেন, সবসময় করে আসছেন। এবং এখানে আরো শোনা যাচ্ছে যে ওনার বন্ধু ভারতীয় মানে রয়ের লোকেরা ওনার পরামর্শ দিয়েছে যে এখানে আপনি কাশ্মীর মডেলে চালান হত্যাকাণ্ড। কাশ্মীর ইস্টে কাশ্মীর করতে হবে। কাশ্মীরে যেটা করা হয়েছে ব্যাপকভাবে খুন খারাপি করে, তারপরে আপনার ভয় ভীতি সৃষ্টি করে এক ধরনের একটা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশেও সেটা করার পরিকল্পনা ছিল, সেজন্য শনির আখড়ায় তো ম্যাসাকার হয়েছে। শনির আখড়ায় হেলিকপ্টার থেকে আপনার ম্যাসিভ আকারে ম্যাসিভলি তারা ওইখান থেকে মেশিন গানিং করছে। এগুলি তো তদন্ত হবে, আয়োজক আর কাল হোক এটার তদন্ত হবে। যে হেলিকপ্টারের পাইলট তাদেরকে ধরা হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে টুডে অর টুমরো, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু উনি এটা চালাচ্ছিলেন না, ভুল তারা ধারণা। তো অর্ডার পালন করেছেন, যদি বলেন যে আমরা নো অর্ডার পালন করেছি। নো 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 অর্ডার পালন করলে হবে না। যে এখানে আনঅথরাইজড অর্ডার, সরকারি যে অর্ডার দিতে পারে যে তুমি এই কাজটা করো, এখানে কি যুদ্ধ ঘোষণা করা হয়েছে? যে তারা এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করছে? সে অর্ডার মানতে তো বাধ্য না। আপনি অর্ডার দিল যে 10টা লোককে বাইরে আসতো, এই যে পুলিশ, এগুলো সবই হত্যা মামলার আসামি, ভিডিও আছে, সবই হত্যা মামলার আসামি। এই যে পুলিশ বাহিনী, তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, হোল নেশনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তরুণ তরুণী 17 বছর, 18 বছর, 20 বছর বুকের উপর গুলি চালিয়ে দিয়েছে। এই পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে বিলুপ্ত করে নতুন পুলিশ বাহিনী গঠন করতে হবে। এটা করা সম্ভব, তার প্রক্রিয়াও আছে। যে পুলিশ বাহিনী বিডিআর করা হয়েছিল না, সম্পূর্ণভাবে নতুন করে গড়ে তুলতে হবে। এবং এই 4 লক্ষ পুলিশকে ফায়ার করে দিয়ে চাকরিচ্যুত করে পেনশনও তারা যেন না পায়। যারা ডাইরেক্টলি হত্যাকাণ্ডের অংশগ্রহণ করছে, সেটা ভিডিও আছে, নাম আছে, তাদেরকে হত্যা মামলার অভিযোগে তাদেরকে বিচার করতে হবে এবং বিচারে প্রমাণিত হলে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। কারণ এইভাবে না করলে এই যে এইসব বাহিনী আবারও জনগণের উপরে এই ধরনের যুদ্ধ ঘোষণা করবে। এরা তো যুদ্ধ ঘোষণা করছে, কি তাদের অধিকার ছিল? একটা অবৈধ সরকার সে তাদেরকে দিল, আর সে ব্যাপকভাবে শিশুদের, কিশোরদেরকে হেলিকপ্টার থেকে যে সিভিলিয়ানদের উপরে গুলি করা যায়, এটা শেখ হাসিনা প্রমাণ করে দিচ্ছে। 200 বছর পরেও বলবে এখানে একজন জালিম শাসক ছিল যে তার রাজধানীর নাগরিকদের উপরে সে হেলিকপ্টার দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে। এই অভিযোগ থেকে সে কোনোদিন মুক্ত হবে না। জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছে 105 বছর আগে, 1919 সালে। কিন্তু সেই রেজিল্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল রেজিল্যান্ট ডায়ারের কথা কিন্তু এখনো লোকে ঘৃণা ভরে মনে করে, নাম উচ্চারণ করে। ডায়ারের সাথে, চেঙ্গিস খানের সাথে, হালাকু খানের সাথে এই শেখ হাসিনার নাম একসাথে উচ্চারিত হবে। উনি যেটা করেছেন, ওনার এখন ইমিডিয়েটলি তাকে ক্ষমতাচ্যুত করে তাকে বিচারের আওতায় আনা দরকার। যে আরেকটা কথা, যে এই আন্দোলনটা কিন্তু শুরুতে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, শুরুতে আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন। সেটা এখন আজকে দেখলাম শহীদ মিনারে যে সেটা এক দফার আন্দোলনে পরিণত হলো। যারা কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারাই এখন বলছেন যে তাদের এখন একটাই দফা, সেটা হলো এই সরকারের পতন এবং শেখ হাসিনা সহ পুরো সরকারকে পতন করতে হবে, এবং সেই সঙ্গে ফ্যাসিবাদের পতনও তারা চেয়েছে। তো এই বিষয়টা, এই যে তাদের দাবিটা, এই দাবি আদায়ের ক্ষেত্রে যা পরিস্থিতি আপনি দেখছেন, আপনার কি মনে হয় এই দাবি আদায় আসলে কি সময়ের ব্যাপার, নাকি এটা একটা মানে দীর্ঘমেয়াদী ব্যাপার? এটা আমি দীর্ঘমেয়াদী বলবো না, এটা ঘন্টা দিনের ব্যাপার। এখানে এই যে ফ্যাসিবাদী সরকার, এই স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে, জনগণ বিজয়ের দ্বারে একেবারে এসে গেছে। শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি, আনুষ্ঠানিকতা বাকি আছে, আর সবই হয়ে গেছে। জনগণের সারা বাংলায় আজ ছাত্র জনতা তাদের দখলে, সারা বাংলাদেশ। এখানে আর এই 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 আহ, এই জনগোষ্ঠীকে আর দমিয়ে রাখা সম্ভব না। মিলিটারিরা তারা বলেছে যে তারা গুলি করবে না, তারা করেও নাই, তেমন ভাবে তারা অংশগ্রহণ করেও নাই। পুলিশ নিরপেক্ষ হয়ে যাচ্ছে। এখন এই বাংলাদেশে এই ফ্যাসিবাদী সরকারের ইমিডিয়েটলি দরকার, উচিত হচ্ছে সারেন্ডার করা। আমি বলবো না রেজিগনেশন, তাদের সারেন্ডার করা উচিত যথাযথ কর্তৃপক্ষের কাছে। তাদেরকে রেজিগনেশন করার, যে পদত্যাগ করলাম এই সুযোগ দেওয়া যাবে না। দে মাস্ট সারেন্ডার। কারণ তারা এই দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। প্রত্যেকটা মন্ত্রিসভার প্রত্যেকটা লোক, আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয়, তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি শিশুদেরকে হত্যা করছে,
তাদের কি অপরাধ ছিল? তারা একটা বৈষম্যহীন ব্যবস্থার কথা বলছিল। বৈষম্যহীন ব্যবস্থা, এটা তো মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধ হয়েছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, একটা মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, যেখানে মানুষের স্বাধীনতা থাকবে, জীবনের অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে। সেটাই তো তারা চাইছে, তারা তো অন্য কিছু চায় নাই। আর কোন দেশে আছে যে ডক্টর মঞ্জুর পিসফুল চৌধুরী, অ্যাসেম্বলি? আমি আপনাকে আরেকটা কথা জানতে চাচ্ছি। আপনার নিশ্চয়ই এরশাদের শেষ দিনগুলোর কথা মনে আছে। সে সময়ে যখন নাকি তার উপর চাপ দেওয়া হলো, তখন এরশাদের একজন মন্ত্রী ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। উনি বলছিলেন যে এরশাদ যে পদত্যাগ করবেন, ক্ষমতাটা ছাড়বেন, কোথায় ছাড়বেন, কিভাবে ছাড়বেন, উনি কি জিরো পয়েন্টে যে এটা ছাড়বেন? এই ধরনের নানা ধরনের কুতর্ক তখন কিন্তু উত্থাপিত হয়েছিল। যদি এখন বলা হয়, আপনি যে কথাটা বললেন যে সারেন্ডার করবেন অথবা কিছু একটা করবেন, কার কাছে করবেন, কিভাবে করবেন? এটা তো একদম জায়গাটা তো ভ্যাকুয়াম থাকতে পারে না। তা আপনি কি, যদি আপনার, যদি আমি আমি আপনার হাইপোথেটিক্যাল করছি, যে কথাটা আপনি বলতে চাচ্ছেন যে এই সরকারের পতন অবশ্যম্ভাবী, যদি পতন হয় ধরা যাক, তাহলে তারপরে আপনি কি দৃশ্য দেখতে পাচ্ছেন? প্রথমত, যে যতগুলি মেকানিজম আছে এই ধরনের আহ, ঘটনায়, তো কোনো সময় সরকারের যে পজিশন, পোস্ট খালি থাকে না। এখানে প্রেসিডেন্ট ইমার্জেন্সি ঘোষণা করে সংসদকে বিলুপ্ত করে দেবে, মন্ত্রিসভা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে একদল সিভিলিয়ানকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে এবং মিলিটারিকে বলতে পারে যে তোমরা এই সিভিলিয়ান সরকারকে সহায়তা করো, এবং যাতে জাতি নতুন ভাবে একটা নির্বাচন করতে পারে, যেসব রিফর্ম আছে সেটা করতে পারে, এবং এই সব ক্রিমিনালদেরকে পানিশমেন্ট দিতে পারে, বিচারের আওতায় আনতে পারে, এবং যেসব সম্পদ পাচার করে নিয়েছে সেই সম্পদ যেন দেশে আনতে পারে। এটার এখন সময়ের দাবি। এটা দেরি করার, যত বেশি দেরি করবে তত বেশি রক্তপাত হবে। এই যে আপনি দেখেন, এই যে ওবায়দুল কাদের সাহেব বলছেন যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ করবে, ছাত্রলীগ, ছাত্র যুবলীগ ইত্যাদি ইত্যাদি। তারা, আমরা জানি যে, আমরা দেখেছি যে তারা সেই রামদাও দিয়ে কিভাবে নৃশংসভাবে মানুষজনকে, ছাত্রদেরকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের উনি আবার উস্কায় দিলেন, এর জন্য উনি বিচারের আওতায় আসবেন। আপনি দেখুন যে কি পতন ঘটেছে। এই যে ফেরদাউস বলে একজন নায়ক আছে, উনি আবার এমপি হয়েছে। উনি এই কয়েকদিন, যখন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বুলেট শেষ হয়ে গেছে, উনি 500 বুলেট বিতরণ করছে। একজন নায়ক, একজন তথাকথিত সংসদ সদস্য, সে বুলেট দিচ্ছে ছাত্রদেরকে গুলি করার জন্য। একটু বিচারের আওতায় আনা দরকার, কিন্তু এগুলি তো বেশরম। এই ধরনের কতগুলি লোক আছে, নায়ক নায়িকারা, এগুলো কতগুলি বেশরম লোককে শেখ হাসিনা এই সংসদে এনে একটা যাত্রাপালার আহ, একটা নাটক, একটা মঞ্চ বানায় ফেলছে। জি, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমরা অপেক্ষায় থাকবো যে আপনি যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসবেন, তখন আপনার সঙ্গে আমরা এই ব্যাপারে আরো খোলামেলা আলাপ করবো। আর যদি সময় পাই এর মধ্যেও আমরা চেষ্টা করবো আরেকবার আলোচনা করার জন্য। আজকের আলোচনা এই পর্যন্তই রাখতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর চৌধুরীর খোলামেলা বক্তব্য। আশা করি আপনারা ওনার কাছ থেকে, আপনি, উনি বেশ জনপ্রিয় একজন মানুষ আপনাদের কাছে, আমার দর্শকদের কাছে। আমি আশা করি আপনাদের যে প্রত্যাশা ওনার কাছ থেকে আপনাদের ছিল, সেটা পূরণ হয়েছে। আগামীতে আমরা যত দ্রুত সম্ভব ওনার সঙ্গে আরো একবার বসার চেষ্টা করব। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।